প্রাথমিক প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন, ব্যাংক বিসিএস সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য বিগত বিসিএস পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা প্রশ্ন সমাধানেরই ধারাবাহিক আয়োজনের পঞ্চম পর্বে আপনাদের স্বাগতম। আজ থাকছে 41তম বিসিএস থেকে 46তম বিসিএস পর্যন্ত বাংলা সাহিত্য থেকে আসা 105টি প্রশ্নের সমাধান। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বিধবা বিনোদিনীর প্রেম, মনস্তাত্ত্বিক সংকট ও তৎকালীন সমাজ ব্যবস্থা। এখানে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি? জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস সমরেশ বসুর গঙ্গা। উপন্যাসটিতে দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবী বা জেলে সম্প্রদায়ের জীবন সংগ্রাম, সংস্কৃতি ও জীবনযাপনের এক নিখুঁত চিত্র ফুটে উঠেছে। এখানে সঠিক উত্তর গঙ্গা। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত কোন লেখক? প্রখ্যাত কথা সাহিত্যিক সমরেশ বসু কালকুট ছন্দ নামে লিখতেন। তার এই নামে লেখা অমৃত কুম্ভের সন্ধানে একটি বিখ্যাত রচনা। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে সমরেশ বসু। পরাণের গহীন ভিতর কাব্যের কবিকে? পরাণের গহীন ভিতর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি আঞ্চলিক ভাষায় লেখা আধুনিক কবিতার এক অনন্য দৃষ্টান্ত। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে সৈয়দ শামসুল হক। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি? এখানে ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভ কবিতাটি কবি আলাউদ্দিন আল আজাদ আলাউদ্দিন আল আজাদ ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন। এটি তার মানচিত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এখানে সঠিক উত্তর স্মৃতিস্তম্ভ। পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল? পাঁচালিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল দাশরথী রায়। 19 শতকের একজন বিখ্যাত পাঁচালিকার ছিলেন। তিনি তার পাঁচালী রচনার জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন। এখানে পাঁচালিকার হিসেবে খ্যাতি অর্জন করে দাশরথী রায়। চারণ কবি হিসেবে বিখ্যাত কে? মুকুন্দ দাস ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময়ের একজন চারণ কবি। তিনি গ্রামে গঞ্জে ঘুরে স্বদেশী গান গেয়ে মানুষকে উদ্বুদ্ধ করতেন। তাই এখানে মুকুন্দ দাস সঠিক উত্তর। চারণ কবি হিসেবে বিখ্যাত এখানে মুকুন্দ দাস। রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র। নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র এখানে চারুলতা। এই গল্প অবলম্বনে সত্যজিৎ রায় তার বিখ্যাত চলচ্চিত্র চারুলতা নির্মাণ করেন। তাই নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র এখানে চারুলতা। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? রামচন্দ্র বিদ্যাবাগীশ 1817 সালে বঙ্গভাষাবিধান নামে বাংলা ভাষার প্রথম অভিধান সংকলন করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে রামচন্দ্র বিদ্যাবাগীশ। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? এখানে সঠিক উত্তর হবে সৈয়দ শামসুল হক। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা তাকে এই পুরস্কারপ্রাপ্ত সর্বকনিষ্ঠ লেখকে পরিণত করে। অর্থাৎ সর্বকনিষ্ঠ লেখক এখানে সৈয়দ শামসুল হক মাত্র 29 বছর বয়সে 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করে। সবকিছু নষ্টদের অধিকারে যাবে। সবকিছু নষ্টদের অধিকারে যাবে প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা 1985 সালে প্রকাশিত হয়। এখানে সঠিক উত্তর হবে হুমায়ুন আজাদ।
1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে বিচারপতি আবু সাইদ চৌধুরী। 1971 সালে 25শে মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রতিবাদে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিচারপতি আবু সাইদ চৌধুরী জেনেভায় থাকা অবস্থায় পদত্যাগ করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি? এখানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক মমতাজউদ্দিন আহমেদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এখানে হচ্ছে কি চাহ শঙ্খচিল। মুক্তিযুদ্ধভিত্তিক নাটক এখানে কি চাহ শঙ্খচিল, যা মমতাজউদ্দিন আহমেদ রচিত। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি? শওকত আলীর নারাই উপন্যাসটি 1946 থেকে 47 সালের তেভাগা আন্দোলনের পটভূমিতে রচিত হয়েছে। এখানে সঠিক উত্তর হচ্ছে শওকত আলীর নারাই। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করেন। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? এখানে বাজেয়াপ্ত প্রথম হয় যুগবাণী। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ যুগবাণী 1922 সালে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া তার প্রথম গ্রন্থ। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালেই এই মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন, যা 1972 সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কি? এখানে সঠিক উত্তর হবে 1971। ভারতীয় কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে 1971 নামক উপন্যাসটি রচনা করেন। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের উপর গ্রন্থ লিখেছেন আমেরিকান গবেষক ক্লিন্টন বি সিলি। তার জীবনানন্দ দাশের উপর গবেষণা করা বিখ্যাত গ্রন্থের নাম এ পোয়েট এ পার্ট। সঠিক উত্তর হচ্ছে ক্লিন্টন বি সিলি। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয়েছিল? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি হরিনাথ মজুমদার বা কাঙ্গাল হরিনাথ কর্তৃক কুষ্টিয়ার কুমারখালী থেকে প্রকাশিত হতো। এখানে সঠিক উত্তর কুষ্টিয়ার কুমারখালী। জীবনী সাহিত্যধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? জীবনী সাহিত্যধারা গড়ে ওঠে শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে। বাংলা সাহিত্যে জীবনী ধারার সূচনা হয় বৈষ্ণব মহাজন শ্রী চৈতন্যদেবের জীবন ও কর্মকে কেন্দ্র করে। বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত এই ধারার প্রথম সার্থক গ্রন্থ। চর্যাপদের টিকাকারের নাম কি? চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। চর্যাপদের সংস্কৃত টিকার রচয়িতা হলেন মুনি দত্ত। তার এই টিকার মাধ্যমেই চর্যার অনেক দুর্বোধ্য পদের অর্থ জানা সম্ভব হয়েছে। 69 গণ অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস কোনটি? আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই উপন্যাসটি 1969 সালের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত একটি কালজয়ী উপন্যাস। এখানে সঠিক উত্তর হচ্ছে চিলেকোঠার সেপাই। লেখক আখতারুজ্জামান ইলিয়াস। 42তম বিসিএসের প্রশ্নসমূহ। বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? এটির সঠিক উত্তর হবে অস্ট্রিক। প্রাচীনকালে বাংলার আদি অধিবাসীরা অস্ট্রিক বা অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল। সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি নৃগোষ্ঠী এই ভাষায় কথা বলতো। অর্থাৎ প্রাচীনকালে বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন? সঠিক উত্তর হবে এখানে অস্ট্রিক। কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? এখানে সঠিক উত্তর হবে চর্যাপদ।
চর্যাপদের ভাষা আলো আধারী বা সান্ধ্য ভাষা নামে পরিচিত। এর বাহ্যিক অর্থ সহজবোধ্য হলেও একটি গভীর আধ্যাত্মিক বা গূঢ় অর্থ রয়েছে, যা সাধনার মাধ্যমে বোঝা সম্ভব। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ। সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে? সবুজপত্র পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। সবুজপত্র 1914 সালে প্রকাশিত হয়েছিল। এটি প্রভাবশালী বাংলা সাময়িকী, যার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী। তিনি বীরবল ছদ্মনামে লিখতেন। এই পত্রিকার মাধ্যমে বাংলা সাহিত্যে চলিত রীতির প্রচলন হয়। মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল কোনটি? এখানে মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল জীবন ও রাজনৈতিক বাস্তবতা। জীবন ও রাজনৈতিক বাস্তবতা শহীদুল জহিরের লেখা একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কৃতদাসের হাসি এখানে শওকত ওসমানের লেখা। প্রদোষে প্রকৃতজন হচ্ছে শওকত আলীর ঐতিহাসিক উপন্যাস। এখানে মুক্তিযুদ্ধভিত্তিক নোবেল হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা, লেখক শহীদুল জহির। কীর্তনখোলা নাটকটির বিষয়। এখানে কীর্তনখোলা নাটকটির লেখক ছিলেন সেলিম আল-দীন। তার এটি একটি বিখ্যাত নাটক ছিল। এর মূল উপজীব্য হল গ্রামীণ মেলা ও যাত্রাকে কেন্দ্র করে বাংলার লোকায়ত জীবন ও সংস্কৃতির চিত্রায়ন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে লোকায়ত জীবন সংস্কৃতি। মহাকবি আলাওল রচিত কাব্য। পদ্মাবতী মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আলাওলের শ্রেষ্ঠ রচনা। এটি মালিক মুহাম্মদ জায়সির পদুমাবত কাব্যের অনুবাদ। তার অন্যান্য কাব্য হল সয়ফুল মুলুক, বদিউজ্জামান, তোহফা ইত্যাদি। তাই মহাকবি আলাওল রচিত কাব্য এখানে পদ্মাবতী। 43তম বিসিএস। তাহারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? এটি অনন্ত প্রেম কবিতার অংশ। এই বিখ্যাত কবিতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক কাব্যগ্রন্থের অন্তর্গত অনন্ত প্রেম কবিতা থেকে নেওয়া হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি? ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস এখানে কর্ণফুলী। কর্ণফুলী 1946 সালে প্রকাশিত হয়। উপন্যাসটি আলাউদ্দিন আজাদ রচিত। এতে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাত্রা ও সংস্কৃতি চিত্রিত হয়েছে। নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত, সনাতন পাঠক, নীল উপাধ্যায় ইত্যাদি ছদ্মনামে লিখতেন। তাই এখানে নীল লোহিত কোন লেখকের ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। রুখের তেঁতুলি কুমিরে খাই এর অর্থ কী? এটি চর্যাপদের একটি লাইন। এর আধুনিক বাংলা রূপ হল গাছের তেঁতুল কুমিরে খায়। রুখ অর্থ বৃক্ষ, তেঁতুলি অর্থ তেঁতুল। গাছের তেঁতুল কুমিরে খায়, তাই এটি সঠিক উত্তর হচ্ছে গ, গাছের তেঁতুল কুমিরে খায়। কত সালে দুর্গেশ নন্দিনী উপন্যাস প্রথম প্রকাশিত হয়? বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে খ্যাত বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী 1865 সালে প্রকাশিত হয়। সঠিক উত্তর এখানে 1865। বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকের নাম কি? বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন স্বর্ণকুমারী দেবী। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহিলা উপন্যাসিক। তার প্রথম উপন্যাস দ্বীপ নির্বাণ 1876 সালে প্রকাশিত হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে স্বর্ণকুমারী দেবী। মনসা দেবীকে নিয়ে লেখা বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম কি? মধ্যযুগের কবি বিজয়গুপ্তের মনসা মঙ্গল কাব্যের নাম পদ্মপুরাণ। কানাহরি দত্তের কাব্যের নাম মনসামঙ্গল। বিপ্রদাস পিপলাইয়ের কাব্যের নাম মনসা বিজয়। এখানে বিজয়গুপ্তের মঙ্গল কাব্যের নাম হচ্ছে তাহলে পদ্মপুরাণ। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, কে রচনা করেন এই কাব্যাংশ? রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের মানুষের মৃত্যু হলে কবিতা থেকে এই পংক্তিটি নেওয়া হয়েছে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ।
দৌলদুচির বাহরম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? মধ্যযুগের কবি দৌলদুচির বাহরাম খান চট্টগ্রামের শাসক বা জমিদার নিজাম শাহের পৃষ্ঠপোষকতায় তার বিখ্যাত কাব্য লাইলি মজনু রচনা করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে জমিদার নিজাম শাহ। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপালের রয়্যাল লাইব্রেরি। মোহাম্মদ মুখোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবার গ্রন্থশালা থেকে বা রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন। এখানে চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপাল। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? নেকড়ে অরণ্য শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি বিখ্যাত উপন্যাস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে নেকড়ে অরণ্য। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে প্রখ্যাত ভারতীয় বাঙালি কবি শঙ্খ ঘোষের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে শঙ্খ ঘোষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে বীরসিংহ গ্রাম, মেদিনীপুর। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়? বুদ্ধির মুক্তি আন্দোলনের পথিকৃৎ সংগঠন মুসলিম সাহিত্য সমাজ 1926 সালের 19 জানুয়ারি ঢাকায় প্রতিষ্ঠিত হয়। আর তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 19 জানুয়ারি 1926। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আমার দেখা রাজনীতির 50 বছর প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের লেখা একটি বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কে? দামাল ছেলে এটি কাজী নজরুল ইসলামের কামাল পাশা কবিতার একটি লাইন। এখানে তুরস্কের বিপ্লবী নেতা ও আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ককে দামাল ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে কামাল পাশা। সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম? সজনীকান্ত দাস সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শনিবারের চিঠি। শনিবারের চিঠি একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক সাহিত্য পত্রিকা যা সজনীকান্ত দাস সম্পাদনা করতেন। 44তম বিসিএস। আনোয়ারা উপন্যাসের রচয়িতার নাম? আনোয়ারা মোহাম্মদ নজিবুর রহমান রচিত একটি বিখ্যাত উপন্যাস। এটি একটি সামাজিক উপন্যাস। এটি তার প্রথম ও সবচেয়ে সফল উপন্যাস যা তৎকালীন মুসলিম সমাজে নারীর ত্যাগ ও আদর্শকে কেন্দ্র করে রচিত। তাই এটির সঠিক উত্তর হচ্ছে নজিবুর রহমান। কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? এখানে দোলন চাপা, শিউলিমালা, বেথার দান কাজী নজরুল ইসলাম রচিত। সোনার তরী এটি কাজী নজরুল ইসলাম রচিত নয়। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বেথার দান, দোলন চাপা ও শিউলিমালা কাজী নজরুল ইসলামের রচনা। এখানে সঠিক উত্তর হচ্ছে সোনার তরী কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়। চণ্ডীমঙ্গল কাব্যের উপাস্য চণ্ডী কার স্ত্রী? মঙ্গল কাব্যধারার চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান দেবী চণ্ডী হলেন দেবাদিদেব শিবের স্ত্রী। তিনি দুর্গা, পার্বতী, উমা ইত্যাদি নামেও পরিচিত। তাই এখানে চণ্ডী কার স্ত্রী? এখানে সঠিক উত্তর হবে শিব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘরের চালা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন। তাই এটি হবে সঠিক উত্তর হবে গোয়ালঘর থেকে। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মধ্যযুগের বৈষ্ণব পদাবলীর অন্যতম শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি মূলত মৈথিল ভাষায়
পদ রচনা করতেন। বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে সৃষ্ট ব্রজবুলি ভাষাতেও তিনি পদ রচনা করেছেন। তাই এখানে সঠিক উত্তর হবে মৈথিলি। মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? এখানে সঠিক উত্তর হবে মৃণালিনী। মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় উপন্যাস। এই উপন্যাসের একটি অন্যতম প্রধান ও জটিল নারী চরিত্র হল মনোরমা। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে মৃণালিনী। ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ব্যক্ত প্রেম ও গুপ্ত প্রেম কবিতা দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি কবির রোমান্টিক পর্বের অন্যতম শ্রেষ্ঠ কাব্য। এখানে সঠিক উত্তর হচ্ছে মানসী। অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? এখানে সঠিক উত্তর হবে রবিবার। রবিবার রবীন্দ্রনাথের তিন সঙ্গী গল্পগ্রন্থের একটি বিখ্যাত গল্প। এই গল্পের প্রধান পুরুষ চরিত্র হল আধুনিক মনা ও খেয়ালি যুবক অভিক। সকলে তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তোরে কার রচিত পংক্তি? এই বিখ্যাত পংক্তিটি কবি কামিনী রায়ের পরার্থে নামক কবিতার অংশ ও কবিতাটি তার আলো ছায়া কাব্যগ্রন্থে সংকলিত। তাই এটি সঠিক উত্তর হচ্ছে কামিনী রায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই মনোবাঞ্ছাটি কার? ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্যে দেবী অন্নপূর্ণার কাছে খেয়া নদীর মাঝি ঈশ্বরী পাটনি এই বরটি চেয়েছিলেন। তাই এটির সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরী পাটনি। নিচের কোন ব্যক্তি বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না? বুদ্ধির মুক্তি আন্দোলন ঢাকা কেন্দ্রিক একটি যুক্তিবাদী আন্দোলন। এর সাথে কাজী আব্দুল ওদুদ, আবুল ফজল, আব্দুল কাদির এরা যুক্ত ছিলেন, কিন্তু এস ওয়াজেদ আলী এই আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন না। এখানে সঠিক উত্তর হবে এস ওয়াজেদ আলী। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? এখানে সঠিক উত্তর হবে অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থে নজরুল ইসলাম হিন্দু মুসলিম উভয় ঐতিহ্য থেকে সমানভাবে উপাদান সংগ্রহ করে একটি অসাম্প্রদায়িক ও উদারনৈতিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অগ্নিবীণা। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? এখানে সঠিক উত্তর হবে শনিবারের চিঠি। শনিবারের চিঠি একটি 20 শতকের পত্রিকা। বঙ্গদর্শন হচ্ছে 1872 সালে, এটি 19 শতকে। তত্ত্ববোধিনী 1843 সালে, এটিও 19 শতকে। সংবাদ প্রভাকর 1831 সালে, এটিও 19 শতকে। তাই এখানে একমাত্র 20 শতকের পত্রিকা হচ্ছে শনিবারের চিঠি। নিচের কোনটি উপন্যাস নয়? এখানে উপন্যাস নয়, কবিতার কথা। দিবারাত্রি কাব্য, পল্লী সমাজ, শেষের কবিতা এগুলা উপন্যাস, কিন্তু উপন্যাস নয়, কবিতার কথা। কবিতার কথা জীবনানন্দ দাশের একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। দিবারাত্রি কাব্য মানিক বন্দ্যোপাধ্যায় রচিত, শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। এখানে উপন্যাস নয় হচ্ছে কবিতার কথা। বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থ কে রচনা করেছেন? বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থটি প্রখ্যাত গবেষক ও চিন্তাবিদ ডক্টর আহমদ শরীফ রচনা করেছেন। তাই এখানে সঠিক উত্তর আহমদ শরীফ। খোকা ও রঞ্জু মাহমুদুল হক এর কোন উপন্যাসের চরিত্র? মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা মাহমুদুল হকের বিখ্যাত উপন্যাস জীবন আমার বোন।
এর প্রধান চরিত্র হলো খোকা ও তার বোন রঞ্জু। এখানে সঠিক উত্তর জীবন আমার বোন। সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক কোনটি? এখানে সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক হচ্ছে বহিপীর। বহিপীর সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা একটি বিখ্যাত নাটক। কবর হচ্ছে মুনির চৌধুরীর নাটক। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হক, ওরা কদম আলী, মামুনুর রশিদ। তাই সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা নাটক এখানে হচ্ছে বহিপীর। মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু একটি বিষাদ সিন্ধু কারবালার বিষাদময় ঘটনা অবলম্বনে রচিত মীর মশাররফ হোসেনের একটি শ্রেষ্ঠ রচনা। আঙ্গিক ও বিষয়বস্তু বিচারে এটি একটি ঐতিহাসিক উপন্যাস। তাই সঠিক উত্তর হবে উপন্যাস। চাঁদের অমাবস্যা উপন্যাসের যুবক শিক্ষকের নাম কি? সৈয়দ ওয়ালিউল্লাহর চাঁদের অমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যুবক শিক্ষক আরেব আলী, যে একটি খুনের ঘটনা থেকে মানসিক দ্বন্দ্বে ভোগে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে যুবক শিক্ষকের নাম আরেব আলী। মরণ রে তুহু মম শ্যাম সমান পংক্তিটির রচয়িতা? এই বিখ্যাত পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে নেওয়া হয়েছে। এটি রাধার উক্তি, যেখানে মৃত্যুকে শ্যাম বা কৃষ্ণের সমান বলে বর্ণনা করা হয়। তাই এটি সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ৪৫তম বিসিএস। ভাষা চিন্তার শুধু বাহনই নয়, চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা চিন্তকের? এটি প্রখ্যাত ভাষাবিদ ও সাহিত্য বিশারদ সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে এই মন্তব্যটি করেছেন। তাই এটির সঠিক উত্তর হচ্ছে সুকুমার সেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ প্রকাশ করেন কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার ও প্রকাশ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব ছিলেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের পঞ্চরত্নের একজন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে লক্ষণ সেন। কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন কোন ভাষায়? কবি যশোরাজ খান বৈষ্ণব পদ রচনা করেন এখানে ব্রজবুলি ভাষায়। মধ্যযুগের কবি যশোরাজ খান ছিলেন হোসেন শাহের সেনাপতি। তিনি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করে খ্যাতি অর্জন করেন। নিচের কোনজন যুদ্ধকাব্যের রচয়িতা নন? এখানে দৌলতউসির বাহরাম খাঁ জঙ্গনামা যুদ্ধ কাব্য রচয়িতা, সাবির খাঁ রসুল বিজয়, সৈয়দ সুলতান নবী বংশ রচনা করেন, কিন্তু এখানে সৈয়দ নুরুদ্দিন দোয়াকশ রচনা করেন, অর্থাৎ তিনি যুদ্ধকাব্যের রচয়িতা নন। কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? কবি জৈনুদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে রসুল বিজয়। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের সভাকবি ছিলেন। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা? বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের নামক গবেষণা গ্রন্থটির রচয়িতা হলেন বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক বিনয় ঘোষ। এখানে সঠিক উত্তর হচ্ছে ক বিনয় ঘোষ। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ। প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? সাহিত্যিক গদ্যের স্রষ্টা, যদিও রামমোহন রায় ও ফোর্ট উইলিয়াম কলেজের লেখকরা গদ্য রচনা শুরু করেন, তবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই প্রথম বাংলা গদ্যে শিল্পগুণ ও সাহিত্যরস সঞ্চার করেন। তাই তাকে বাংলা সাহিত্যিক গদ্যের জনক বলা হয়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পেরিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল প্রথম গ্রন্থাগারে প্রকাশিত হয় কত সালে?
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে খ্যাত আলালের ঘরের দুলাল পেরিচাঁদ মিত্র বা ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর রচনা করেন। এটি মাসিক পত্রিকার ধারাবাহিকভাবে প্রকাশের জন্য 1858 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়। এখানে সঠিক উত্তর হচ্ছে 1858 সালে। শচীন, দামিনী ও শ্রীবিলাস রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? এখানে শচীশ, দামিনী, শ্রীবিলাস ও জেঠামশাই জগমোহন এই চারটি চরিত্রকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটি রচনা করেন। এখানে সঠিক উত্তর হচ্ছে চতুরঙ্গ। তুমি মা কল্পতরু আমরা সব পশাগরু এই কবিতাংশটির রচয়িতা কে? উক্তিটি যুগ সন্ধিক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের বড়দিন কবিতা থেকে নেওয়া হয়েছে। এতে সমকালীন বাঙালি সমাজের ইংরেজ প্রীতির প্রতি কটাক্ষ করা হয়েছে। এখানে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ? মীর মশাররফ হোসেনের তার গো জীবন প্রবন্ধে গরু কোরবানিকে কেন্দ্র করে সৃষ্ট হিন্দু মুসলিম সাম্প্রদায়িক বিরোধের অবসান চেয়েছিলেন। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে গো জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে? রবীন্দ্রনাথ ঠাকুর 16 বছর বয়সে ভিখারিণী ছোট গল্পটি রচনার মাধ্যমে প্রথম ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে 16 বছর। নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ইছামতি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস, এটি গল্পগ্রন্থ নয়। মেঘমল্লার মৌরিফুল যাত্রাবদল তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। এগুলো গল্পগ্রন্থ, কিন্তু ইছামতি একটি উপন্যাস, তাই এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়। আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার পথ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে রুদ্রমঙ্গল। জীবন বৃক্ষ প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী কাকে তপোবন প্রেমিক বলেছেন? জীবন বৃক্ষ প্রবন্ধে মোতায়ের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন প্রতিষ্ঠার প্রয়াস এবং প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসার কারণে তাকে তপোবন প্রেমিক বলে অভিহিত করেছেন। তাই এখানে সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়? প্রখ্যাত কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস 1943 সালের 12 ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার গটুয়া গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বগুড়ায়। এখানে সঠিক উত্তর হচ্ছে গাইবান্ধায়, কিন্তু পৈতৃক নিবাস হচ্ছে বগুড়া। জন্মগ্রহণ করে গাইবান্ধায় মামার বাড়িতে। মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত অমিত্রাক্ষর ছন্দ প্রকৃতপক্ষে বাংলা কোন ছন্দের নবরূপায়ণ? অমিত্রাক্ষর ছন্দ হল অক্ষরবৃত্ত ছন্দের একটি রূপ যেখানে চরণের শেষে মিল থাকে না, আনরাইমড, কিন্তু প্রতি চরণের 14 মাত্রার বিন্যাস ঠিক থাকে। তাই এটি সঠিক উত্তর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থের রচয়িতা কে? বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যগ্রন্থটির রচয়িতা নাগরিক কবি শামসুর রহমান। এখানে সঠিক উত্তর হচ্ছে শামসুর রহমান। দুর্দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা? দুর্দিনের দিনলিপি হল সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল ফজলের লেখা একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ। তাই এটি সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। 46তম বিসিএস ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা? ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি প্রখ্যাত ভাষাবিজ্ঞানী মুহাম্মদ আব্দুল হাই রচিত। এটি বাংলা ধ্বনিতত্ত্বের উপর একটি গুরুত্বপূর্ণ আকর গ্রন্থ। তাই এটি সঠিক উত্তর হচ্ছে মুহাম্মদ আব্দুল হাই।
চর্যাপদের কবিরা ছিলেন বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অনুসারী এবং তারা সহজান বা সহজিয়া পথের সাধক ছিলেন। তাদের পথগুলোতে এই সহজিয়া দর্শনের প্রতিফলন ঘটেছে, তাই এটি সঠিক উত্তর হচ্ছে সহজানী বৌদ্ধ। শূন্য পুরাণের রচয়িতা। শূন্য পুরাণ মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর রচয়িতা রামাই পণ্ডিত। এতে বৌদ্ধ ধর্মের শূন্যবাদ এবং লৌকিক ধর্মীয় আচারের মিশ্রণ দেখা যায়, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে রামাই পণ্ডিত। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ 1909 সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাকিল্লা গ্রামের এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন, তাই এটি সঠিক উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত? এই বিখ্যাত উক্তিটি সপ্তদশ শতকের কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থের বঙ্গবাণী কবিতা থেকে নেওয়া হয়েছে। এতে গভীর মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে, তাই এটি সঠিক উত্তর হচ্ছে নূরনামা। আলাওল কোন শতাব্দীর কবি? মধ্যযুগের শ্রেষ্ঠ কবিদের অন্যতম মহাকবি আলাওল। আনুমানিক 1607 থেকে 1680 পর্যন্ত তার ব্যক্তি। সপ্তদশ শতকে আরাকান রাজসভার সাহিত্য চর্চা করেন। পদ্মাবতী তার শ্রেষ্ঠ কাব্য। এখানে আলাওল কোন শতাব্দীর কবি? তাহলে অবশ্যই হবে সপ্তদশ শতক, 1607 থেকে 1680, তাই এটি সপ্তদশ শতক। কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অব হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছেন? এটি সঠিক উত্তর হচ্ছে বাউল গান। 2005 সালে ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে মানবতার অমূল্য মৌখিক ও বিমূর্ত ঐতিহ্য, মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ অব হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। চণ্ডীচরণ মুন্সী কে? চণ্ডীচরণ মুন্সী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের একজন পণ্ডিত বা মুন্সী ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ তোতা ইতিহাস, তাই এটি সঠিক উত্তর হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। রত্নপরীক্ষা গ্রন্থের রচয়িতা। রত্নপরীক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একটি ব্যঙ্গাত্মক রচনা। এটি বহুবিবাহ প্রথার বিরুদ্ধে তার আন্দোলনের অংশ হিসেবে লেখা হয়েছিল, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম। উপন্যাসিক, কবি ও সমাজসেবী স্বর্ণকুমারী দেবী ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? এটি সঠিক উত্তর হচ্ছে কমলাকান্ত। বঙ্কিমচন্দ্রের ব্যঙ্গাত্মক প্রবন্ধ সংকলন কমলাকান্তের দপ্তরের একটি বিখ্যাত চরিত্র হল বিশ্বদেব খোসনবিশ। একটি গীত প্রবন্ধে তিনি এই ছদ্মনামটি ব্যবহার করেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্ত দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর নামে ইংরেজিতে অনুবাদ করেন, তবে এটি রেভারেন্ড জেমস লংয়ের নামে প্রকাশিত হয়েছিল, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত সাংগীতিক নাটক। এই নাটকের প্রধান দুটি চরিত্র হল নন্দিনী ও রঞ্জন। রঞ্জন এখানে যৌবনের প্রতীক ছিল। তৈল প্রবন্ধটি লিখেছেন। তৈল বা তেল সম্পর্কিত ব্যঙ্গাত্মক প্রবন্ধটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী রচিত। এতে তিনি তৈল বা তোষামদের সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন,
তাই এখানে সঠিক উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা। নাম রেখেছি কোমল গান্ধার জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত কবি বিষ্ণুদের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি 1965 সালে প্রকাশিত হয়। তাই এটি সঠিক উত্তর হচ্ছে বিষ্ণু দে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা। ঈদের চাঁদ দেখার আনন্দ নিয়ে লেখা এই কালজয়ী গানটির গীতিকার ও সুরকার হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এখানে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। শামসুর রাহমানের রচিত উপন্যাস। শামসুর রহমান প্রধানত কবি হলেও তিনি 4টি উপন্যাস রচনা করেছেন। এগুলো হলো অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিহত মন্তাজ ও এলো সে অবেলায়। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অদ্ভুত আধার এক। শামসুর রহমানের রচিত 4টি উপন্যাস হচ্ছে অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিহত মন্তাজ ও এলো সে অবেলায়। এখানে একটি দেওয়া আছে অদ্ভুত আধার এক। সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব। নাট্যাচার্য সেলিম আল দীন বাংলা নাটকে নিজস্ব এক রীতি প্রতিষ্ঠা করেন যা দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব নামে পরিচিত। এতে তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের নাট্যরীতির সমন্বয় ঘটান। তাই এখানে সঠিক উত্তর হচ্ছে দ্বৈতাদ্বৈতবাদ। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি। পৃথক পালঙ্ক বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ও অকালপ্রয়াত কবি আবুল হাসানের তৃতীয় এবং শেষ কাব্যগ্রন্থ। এখানে সঠিক উত্তর হচ্ছে আবুল হাসান। কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? এখানে সঠিক উত্তর হবে শহীদুল জহির। শহীদুল জহির বাংলা কথাসাহিত্যে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়েলিজমের প্রয়োগের জন্য বিশেষভাবে পরিচিত। তার গল্প ও উপন্যাসে বাস্তবতার সাথে অবাস্তব ও অলৌকিক ঘটনার শৈল্পিক মিশ্রণ দেখা যায়। এখানে সঠিক উত্তর হচ্ছে শহীদুল জহির। 21 মানে মাথা নত না করা। এই অমর পংক্তিটির রচয়িতা। 21 মানে মাথা নত না করা এই অমর পংক্তিটির রচয়িতা হলেন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখক আবুল ফজল। এটি তার একটি বিখ্যাত প্রবন্ধের শিরোনাম যা ভাষা আন্দোলনের চেতনার প্রতীক হয়ে উঠেছে এবং বাঙালির আত্মমর্যাদা ও প্রতিরোধের প্রতীকী বাক্য হিসেবে পরিচিত ছিল। তাই এটি সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।